স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সেই বইটি থেকে পেজ নাম্বার 344-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএসএ এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 3 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বিভাগ ক। 1 সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হল CO2। 2 প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ ATP। 3 প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয় টায়ালিন। 4 গোবলেট কোষ দেখা যায় পাকস্থলীতে। 5 অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। এরপর বিভাগ খ। 2 এর দাগে রয়েছে নিচের 13টি প্রশ্নের মধ্যে থেকে 10টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও। এ একটি বাক্যে উত্তর দাও। 1 অস্থিসন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি সাইনোভিয়াল তরল। 2 কেঁচোর সংবহনতন্ত্র কি প্রকৃতির বদ্ধ প্রকৃতির। 3 রুবিস্কো এর সম্পূর্ণ নাম লেখো। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। বি এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হলো। রায় মার্টিন প্রশ্নবিচিত্রার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমাদের রায় ও মার্টিন সহায়িকা যে রয়েছে জীবনবিজ্ঞানের সহায়িকা তার পেজ নাম্বার 232-এ পেয়ে যাবে C55H72O5N4Mg। 2 এর দাগে রয়েছে থিবেসিয়ান কপাটিকা ড্যাশ ও ড্যাশের সংযোগস্থলে অবস্থিত করোনারি সাইনাস ও ডানলিনদের সংযোগস্থলে অবস্থিত। 3 সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো রেসারপিন। 4 প্রদত্ত প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফুসফুস শ্বাসকার্য, বৃক্ক রেচন কার্য। শিয়ের দাগে রয়েছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। 1 ফল মোচনের দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন করে মিথ্যা। 2 এবি রক্তগ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রহিতা বলা হয় সত্য। ডি এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভ 1 হিমোলিম্ফ এটা হবে আরশোলা। 2 গ্রানা এটা হবে আলোক দশা। 3 মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্র। বিভাগ গ। 3 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে বাষ্পমোচন ও বাষ্পীভবনের পার্থক্য লেখো। এ প্রকৃতি বি সংগঠন স্থান। রায় মার্টিন সহায়িকার 253 পাতা। বাষ্পমোচন বিষয় হলো 1 নম্বরে প্রক্রিয়া বা প্রকৃতি। বাষ্পমোচন এটা হবে এক প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বাষ্পীভবন এটা এক প্রকার ভৌত প্রক্রিয়া। আর 2 নম্বর হচ্ছে সংগঠন স্থান। বাষ্পমোচন কেবলমাত্র উদ্ভিদ দেহে ঘটে আর বাষ্পীভবন যে কোনো তরল বা ভেজা বস্তুতেই সম্ভব। 2 এর দাগের প্রশ্ন রয়েছে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কি। 220 পাতা। ফটোলাইসিস সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে ফটোলাইসিস বলে। বিক্রিয়াটি নিম্নরূপ 2H2O এর মধ্যে সূর্যালোক এবং ক্লোরোফিল দিলে 2H++ 2OH-। 3 এর প্রশ্ন যকৃতের 2টি কাজ লেখো। সহায়িকার 377 পাতা। রেচনে যকৃতের 2টি ভূমিকা লেখো। 1 অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়। 2 হিমোগ্লোবিন ভাঙনের ফলে যকৃতে উৎপন্ন বিলিরুবিন বিলিভার্ডিন রঞ্জক পদার্থ পিত্তের মাধ্যমে পৌষ্টিক নালীতে জমা হয়। পরবর্তী 4 এর দাগের প্রশ্নটাই রয়েছে মানুষের দ্বিচক্রী বদ্ধ সংবহনতন্ত্র পদ্ধতিটি শব্দছকের সাহায্যে দেখাও। সহায়িকার 353 পাতা। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে দ্বিচক্রী রক্ত সংবহন। যে বদ্ধ সংবহন পদ্ধতিতে সারা দেহের রক্ত সংবহনকালে দুবার হৃৎপিণ্ডে প্রবেশের মাধ্যমে একবার সম্পূর্ণ সংবহন ক্রিয়া সম্পন্ন করে তাকে দ্বিচক্রী রক্ত সংবহন বলে। যেমন সাপ ব্যাঙ পাখি মানুষ প্রভৃতি প্রাণীর রক্ত সংবহন এই পদ্ধতির হয়ে থাকে। তো এই শব্দ চিত্রটা দেখতে পাচ্ছ। এই যে প্রসেসটা রয়েছে এই পুরো প্রসেসটা যেরকম তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে এটা পুরোটা তোমাদের করতে হবে। 5 এর দাগে রয়েছে উদ্ভিদ রেচনের 2টি বৈশিষ্ট্য লেখো।
উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য। 1 নম্বর, উদ্ভিদের রেচন পদার্থগুলি প্রাণীদের তুলনায় কম জটিল এবং কম ক্ষতিকারক। 2, উদ্ভিদ দেহে বিপাকীয় ক্রিয়ার হার কম হওয়ায় এদের দেহে রেচন পদার্থ কম উৎপন্ন হয়। একটি কার্বনযুক্ত রেচন পদার্থের উৎস ও দুটি কাজ লেখো। একটি কার্বনযুক্ত রেচন পদার্থ হলো ট্যানিন। এটি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থ। এর উৎস হচ্ছে চা গাছের পাতায় হরিতকি, বয়রা, তেঁতুল ইত্যাদির ফলে পাওয়া যায়। অর্থকরী গুরুত্ব: 1 নম্বর, চামড়া পাকা করতে। 2, কালি প্রস্তুতিতে ট্যানিন ব্যবহৃত হয়। 7 প্রশ্নে রয়েছে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়। 252 পাতায় রয়েছে সহায়িকার। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে ব্যাখ্যা করেছেন কারণ 1, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদদেহ থেকে প্রয়োজনাতিরিক্ত জল বাষ্পাকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2, অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষ রসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষ ব্যাহত হয় যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় ও রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদ দেহে সমস্যা তৈরি করে বলেই বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করা হয়। বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক এককের চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এ, বাউম্যানস ক্যাপসুল। বি, পরা সংবর্তনালিকা। সি, হেনলির লুপ। ডি, তুর সংবর্তনালিকা। 384 পাতায় রয়েছে। তো এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। তো এই চিত্রটা অঙ্কন করার পর বাউম্যানস ক্যাপসুল, এটা হচ্ছে দূরবর্তী সংবর্তনালিকা, এটা হচ্ছে পরা সংবর্ত বা নিকটবর্তী সংবর্তনালিকা, আর এই যে হলো হেনলির লুপ। এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। অতবার প্রশ্নে রয়েছে মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ, মহাধমনী। বি, ত্রিপত্রক কপাটিকা। সি, ঊর্ধ্ব মহাশিরা। আর ডি, অ্যাওর্টিক কপাটিকা। 362 পাতায় রয়েছে এই ছবিটা। এই ছবিটা তোমাদের আঁকতে হবে। আঁকার পর এখানে মহাধমনী, অ্যাওর্টিক কপাটিকা, এই যে এই জায়গাটায় রয়েছে এটা, ত্রিপত্র কপাটিকা এই জায়গায় রয়েছে, আর ঊর্ধ্ব মহাশিরা এইটা। এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। 2 দাগের প্রশ্ন রয়েছে বিজ্ঞানী ডিকসন ও জলির সমসংযোগ ও অসমসংযোগ মতবাদটি বর্ণনা করো। উদ্ভিদ দেহে রসের উৎস্রোত সংক্রান্ত বিজ্ঞানী ডিকসন ও জলির মতবাদটি বাষ্পমোচন টান সমসংযোগ মতবাদ নামে পরিচিত। এই মতবাদ অনুসারে রসের উৎস্রোত প্রক্রিয়াটি হল: 1, কর্টেক্স অঞ্চলের মূলজ চাপ। কোষান্তর অভিস্রবণের ফলে মূলের কর্টেক্স অঞ্চলে রসস্ফীতিজনিত মূলজ চাপ সৃষ্টি হয়, ফলে জল জাইলেম বাহিকায় প্রবেশ করে। 2, জলের তীব্র সমসংযোগ ও অসমসংযোগ বল। জাইলেম বাহিকার ব্যাস খুব কম হওয়ায় জলের অণুগুলি নিজেদের মধ্যে সমসংযোগ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে এবং মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন স্তর গঠন করে। আবার জলের অণুগুলো বাহিকার প্রাচীরের সেলুলোজ অণুর সঙ্গে অসমসংযোগ টানে আবদ্ধ থাকে। এই টান এত বেশি যে তা জলস্তম্ভকে ভাঙতে দেয় না। 3, বাষ্পমোচন টান। বাষ্পমোচনের ফলে পাতার কোষ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে গেলে জাইলেম বাহিকার জলস্তম্ভের টান পড়ে। এই টান মূল পর্যন্ত বিস্তৃত হয়, ফলে মূলে জল অণুর সংযোজন ঘটে এবং রসের উৎস্রোত অব্যাহত থাকে। অর্থাৎ রস অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলে। এর সাথে যে প্রশ্নটা রয়েছে, রসের উৎস্রোত বলতে কি বোঝায়? যে বিশেষ প্রক্রিয়ায় মূলরোম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায়, তাকে রসের উৎস্রোত বলে। অতবার প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষের অন্ধকার দশার ঘটনাবলী সংক্ষেপে উল্লেখ করো। 214 পাতায় রয়েছে। অন্ধকার দশা। সালোক সংশ্লেষের দ্বিতীয় পর্যায়ে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে উৎসেচকের সাহায্যে অঙ্গারাত্তীকরণ ও গ্লুকোজ উৎপাদনের সামগ্রিক প্রক্রিয়াকে একত্রে অন্ধকার দশা বলে। অন্ধকার দশার বিক্রিয়া সমূহ: 1 নম্বর হচ্ছে অঙ্গারাত্তীকরণ। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, রাইবিউলোজ, বিস ফসফেট কার্বক্সিলেজ উৎসেচকের সহায়তায় পাতায় উপস্থিত আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করে। এই ঘটনাকে অঙ্গারাত্তীকরণ বলে। 6CO2 + 6 আরইউবিপি, এর মধ্যে RuBisCO এটা দিলে 12 PGA তৈরি হবে। 2 নম্বর হচ্ছে ফসফোগ্লিসার অ্যালডিহাইড উৎপাদন। আলোক দশায় উৎপন্ন আত্তীকৃত শক্তি NADPH + H + OATP PGA অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসার অ্যালডিহাইড সংশ্লেষ করে।
রাসায়নিক বিক্রিয়াটা দেখবে। এরপর 3 নম্বর হচ্ছে গ্লুকোজ উৎপাদন। 2 অণু পিজিএলডি কয়েকটি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করে, রাসায়নিক বিক্রিয়া। 4 নম্বর হচ্ছে আরইউবিপি পুনরুৎপাদন। 10 অণু পিজিএলডি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় 6 অণু আরইউবিপি অর্থাৎ রাইবিউলোজ বিস ফসফেট উৎপাদন করে। 10 পিজিএলডি থেকে আরইউএমপি, সেটা থেকে আরইউবিপি 6 অণু। এরপর এই যে চক্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেলভিন চক্রের রেখাচিত্র। তো এটা তোমাদের আঁকতে হবে, এটা এঁকে দিলে ভালো হয়। তো এটা যেভাবে রয়েছে সেইভাবে করার চেষ্টা করো। এটা হচ্ছে কেলভিন চক্র। এর সাথে রয়েছে 3 দাগে মানবদেহের রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে? 338 পাতায় রয়েছে রক্ততঞ্চন পদ্ধতির শব্দচিত্র বা শব্দ ছক। এই যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এখানে, এটা তোমাদের করতে হবে। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলতে কি বোঝো? এটা 346 পাতায় রয়েছে। গর্ভাবস্থায় মায়ের রক্ত RH- এবং ভ্রূণের রক্ত RH+ হলে 1. প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সে স্বাভাবিক হবে। 2. প্রথম সন্তানের প্রসবকালে ভ্রূণের RH+ রক্ত মায়ের RH- রক্তের সঙ্গে মিশ্রিত হয়, ফলে মায়ের রক্তে অ্যান্টি-RH অ্যান্টিবডি গঠিত হয়। 3. উক্ত মায়ের দ্বিতীয় ভ্রূণটি RH+ হলে মায়ের রক্তে থাকা অ্যান্টি-RH অ্যান্টিবডি প্লাসেন্টা বা অমরা ভেদ করে ভ্রূণের দেহে প্রবেশ করে, কারণ এই অ্যান্টিবডিগুলি IgG প্রকৃতির হয়। 4. ভ্রূণের দেহে প্রবিষ্ট অ্যান্টি-RH অ্যান্টিবডি লোহিত কণিকার কোষপর্দার উপর অবস্থিত RH অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয় এবং অ্যাগ্লুটিনেশন ঘটে। 5. ফলে ভ্রূণটি লোহিত রক্তকণিকার ভাঙনজনিত তীব্র রক্তাল্পতা ও জন্ডিসে আক্রান্ত হয়। ভ্রূণের এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। এক্ষেত্রে ভ্রূণের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং মায়ের গর্ভপাত ঘটে। অতবার প্রশ্ন রয়েছে, তোমার দ্বারা গৃহীত সেদ্ধ শ্বেতসার জাতীয় খাদ্য তোমার পৌষ্টিকতন্ত্রে কিভাবে পাচিত হবে তা পর্যায়ক্রমে লেখো। 310 পাতায় রয়েছে এটা। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কেবলমাত্র মুখবিবরে এবং ক্ষুদ্রান্ত্রে ঘটে এবং সরল উপাদান গ্লুকোজে পরিণত হয়। 1 নম্বর মুখবিবরে পরিপাক। খাদ্য গ্রহণ করার পর শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সিদ্ধ শ্বেতসার মুখবিবরে লালারসের টায়ালিন এবং মল্টেজ উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে সরল রূপে পরিণত হয়। প্রথম অবস্থায় টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, পরে মল্টোজ মল্টেজের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। এই জন্য খাদ্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত অথবা রুটির কোনো স্বাদ পাওয়া যায় না, পরে গ্লুকোজ সৃষ্টি হলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। সিদ্ধ শ্বেতসার টায়ালিন মল্টোজে পরিণত করছে, মল্টেজ গ্লুকোজ এবং গ্লুকোজে পরিণত করছে। 2 নম্বর হচ্ছে পাকস্থলিতে পরিপাক। পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য প্রয়োজনীয় কোনো উৎসেচক না থাকায় শর্করা জাতীয় খাদ্যের এখানে পরিপাক সম্পন্ন হয় না। 3 নম্বর ক্ষুদ্রান্ত্রে পরিপাক। মুখবিবরের পরিপাক হওয়ার পর শ্বেতসার জাতীয় খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে পৌঁছায়। এই অংশে অগ্নাশয় রস ও আন্ত্রিক রসের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। অগ্নাশয় রস দ্বারা পরিপাক। সিদ্ধ অথবা অসিদ্ধ শ্বেতসার ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছালে অগ্নাশয় রস অ্যামাইলেজের সঙ্গে মিশে পরিণত হয় মল্টোজে। শ্বেতসার তার মধ্যে অ্যামাইলেজ দিলে এটা হয়ে যায় মল্টোজ। বি হচ্ছে আন্ত্রিক রসের দ্বারা পরিপাক। আন্ত্রিক রসের মল্টেজের সহযোগিতায় মল্টোজ ভেঙে গিয়ে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। এছাড়া আন্ত্রিক রসের সুক্রোজ ল্যাকটেজ দ্বারা ল্যাকটোজ সরল রূপে পরিণত হয়। মল্টেজের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি করছে। সুক্রেজের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করছে। ল্যাকটেজের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৈরি করছে। শেষ প্রশ্ন, উৎসেচক কি? 311 পাতা। প্রধানত প্রোটিনধর্মী কোলয়েড জাতীয় যে জৈব অনুঘটক জীবকোষে উৎপন্ন হয়ে কোষের ভিতরে বা বাইরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বা এনজাইম বলে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।